দরজা জানালা বন্ধ করে দিন, আলো নিভিয়ে দিন, কানে হেডফোন লাগিয়ে নিন, কারণ এখন থেকে আপনি এক অন্য জগতে প্রবেশ করতে চলেছেন, যেখানে বাস্তব আর অশরীরী মিলেমিশে এক ভয়ানক গল্প বুনে। চলুন শুরু করা যাক আজকের গল্প। গা শিউরে ওঠা ভৌতিক সব সত্য ঘটনা নিয়ে ভয়, সব ভয় এখানেই। নিজের দাদার সঙ্গে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর বাস্তব ঘটনাটি শেয়ার করেছেন জ্যোতি ঝিনাইদহ থেকে। লিখছি দাদার ভাষায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি জ্যোতি ঝিনাইদহ থেকে বলছি। অনেকদিন ধরে ভাবছি আপনাদেরকে আমাদের পরিবারের অর্থাৎ দাদার সঙ্গে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করব। জানি না আপনারা ঘটনাটি কিভাবে বিশ্বাস করবেন, তবে যা ঘটে তাই রটে। 1974 কিংবা 75 সালের কথা। তখন গ্রামে গ্রীষ্মকালের দুপুর যেন আতঙ্ক ছড়ানো নিঃশব্দ সময়। জনমানবহীন বিস্তীর্ণ মাঠ, ঝাঁঝা করে পোড়া রোদ আর পায়ের নিচে ফেটে যাওয়া মাটি। সেই সময়ে আমি আর আমার বন্ধু কালি মিলে গরু চড়াতে গিয়েছিলাম গ্রামের এক প্রান্তর মাঠে, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। মাঠে তখন কিছু জমি খালি, আবার কিছু জমিতে ধনচা গাছের সারি, যা দেখতে অনেকটা পাট গাছের মতো। ধনচাগুলো লম্বা, ঘন আর কিছুটা গা ছমছমে, ঠিক যেন কারো লুকিয়ে থাকার উপযুক্ত জায়গা। আমরা তখন যুবক, শরীরে রক্ত টকবক করছে, ভয় বলে কিছু অনুভব করতাম না। মাঠের এক পাশে ধনচার ভুঁয়ের আইলে বসেছিলাম। আমি আর কালি মিলে তর্কে জড়িয়ে পড়ি এক সময়। সে রাগ করে তার গরুগুলো নিয়ে অন্য পাশে চলে গেল। আমি একা পড়ে রইলাম। দুপুরের রোদে মাঠ ফাঁকা, কোথাও কোনো লোকজন নেই। একা বসে থাকতে থাকতে অস্বস্তি লাগছিল, যেন চারপাশে নিস্তব্ধতা, কিছু একটা লুকিয়ে আছে। তখনই হঠাৎ একটা শব্দ পেলাম, কুক। বাচ্চারা যেমন লুকোচুরি খেলায় লুকিয়ে থেকে শব্দ করে, তেমন কিছু। আমি ভাবলাম কালি হয়তো মজা করছে। কয়েক মিনিট পর আবার শব্দ হলো। আমি জোরে বললাম, এই কালি, আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? আমি বুঝতেছি। কোনো উত্তর নেই। আবার নিস্তব্ধতা। এরপর হঠাৎ সেই একই শব্দ, আরো জোরে। এবার আমি একটু রেগে গিয়ে বললাম, তুই কি বাইরে আসবি, না আমি গিয়ে তোকে ধনচার ভেতর থেকে টেনে বের করব? এবার আরো নীরবতা, কিন্তু আশ্চর্যজনকভাবে বাতাস একেবারে থেমে গেল। এক মুহূর্ত আগেও ধনচা গাছের ফাঁকে সামান্য বাতাস ছিল, এখন চারপাশ একেবারে স্তব্ধ। শরীর ভারী লাগতে শুরু করলো, বুকের ভেতর অজানা একটা শঙ্কা ঘনীভূত হচ্ছিল। ঠিক তখনই সেই শব্দটা আবার, কিন্তু এবার অনেক জোরে। সে আওয়াজে যেন কোনো পশুর গর্জনের সুর ছিল। আমি আর থাকতে পারলাম না। হামাগুড়ি দিয়ে ধনচার গাছের ফাঁক দিয়ে দেখতে চেষ্টা করলাম, আর তখনই আমি যা দেখলাম তা আমার আজীবনের দুঃস্বপ্ন হয়ে রয়ে গেছে। দুইটা বিশাল মোটা পা, পশুর মতো দেখতে, কিন্তু দাঁড়িয়ে আছে মানুষের মতো। পা দুটো পুরোটাই কালো লোমে ঢাকা। এত লম্বা ছিল সে, আমি নিচ থেকে কোমর পর্যন্ত দেখতে পেলাম, মুখ দেখতে পাইনি। আমি তো ভয়ে জমে গেলাম। আর ঠিক তখনই সে একটা আওয়াজে বলল, কিরে, আমার কাছে আইছস? তুই কি আমাকে দেখে ভয় পাস না? তোর অনেক সাহস। গলা ছিল যেন খোঁচা খোঁচা পাথরের মতো, গলা দিয়ে ঘষে ঘষে আওয়াজ বের হচ্ছে। সে ধীরে ধীরে এগিয়ে আসছিল। আমি আর দেরি করলাম না, সোজা দৌড়ে মাঠ পেরিয়ে কাঁচা রাস্তায় উঠে এলাম। পেছনে তাকিয়ে দেখলাম ধনচার ভুঁয়ের মধ্যে হঠাৎ প্রবল বাতাস বইছে, অথচ আশেপাশে এক চিলতে পাতাও নড়ছে না। আমি তখনও দৌড়াতে থাকি। গরুগুলো ফেলে রেখেই বাড়ি ফিরি। মা আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিরে, এত তাড়াতাড়ি চলে এলি? গরুগুলো কই? আমি কোনো কথা বলতে পারছিলাম না। বুক ধকধক করছিল, শরীর ঘেমে ভিজে গেছে। সেদিনের পর আমার টানা 3 থেকে 4 দিন জ্বর। গরুগুলোর মধ্যে একটা বড় গাভী, যেটা সবচেয়ে শক্ত আর দামি, সেই ধনচার ভুঁয়ের পাশেই মরে পড়েছিল। আমার মা পরে এক কবিরাজের কাছে নিয়ে গেল। সে আমার শরীরে দেখে বলল, এই ছেলেটা একখান দেওয়ের সামনে পড়ে গেছিল। ওর সাহস দেখে দেওটা রেগে গিয়েছিল। আমি কাউকে দেখে ভয় পাই না। ওর বলার দৃষ্টতা, আমি কাউকে দেখে ভয় পাই না, এই কথাটাই দেওটা শুনে ফেলেছিল। তাই ওকে মারতে চেয়েছিল, কিন্তু এই ছেলে বেঁচে যায়, আর ওই জায়গায় গরুটা মারা পড়ে। সেদিন জ্বরের 4র্থ দিন। আমার মুখে শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে, রাতের ঘুম নেই।
ঘুমালেই অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি। একটা কালো ছায়া আমার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে, ডাকে, আয়, তুই সাহসী না? তুই আমাকে দেখে ভয় পাস নাই? আয়। আমি চিৎকার দিয়ে উঠে বসি, গলা শুকিয়ে কাঠ। তখন মা বাবা আমাকে গ্রামের দক্ষিণ পাড়ার এক বিখ্যাত কবিরাজের কাছে নিয়ে গেল। তিনি ছিলেন অল্প বয়সী, কিন্তু তার চোখ দুটো এত তীক্ষ্ণ ও গভীর ছিল যেন কারো ভিতরের চিন্তাও পড়ে ফেলতে পারেন। নাম ছিল তার হুজুর কবিরাজ কাদির আলী। যমুনার পাড়ে দীর্ঘ সময় বাস করেছেন। জিন ও দেও দাওয়াদের ব্যাপারে তার অভিজ্ঞতা বিস্তর। আমি ওখানে পৌঁছানোর পরে তিনি আমার দিকে তাকিয়ে বললেন, এই ছেলেটা কারে গিয়ে ডিস্টার্ব করে আইছে, ওর গায়ে ঘুরাত লাগছে, ঠিক যেন কেউ ওর চারপাশে হাঁটতেছে। মা তখন কাঁদতে কাঁদতে বললেন, হুজুর বাঁচান, আমার ছেলে মরে যাবে। তিনি এক ধমকা নিঃশ্বাস নিয়ে বললেন, ভয়ের কিছু নাই, তবে কাজটা সহজ না, দেওটা খুব রেগে আছে, ওরে বুঝাইতে হবে। তারপর তিনি একটা পুরনো কাঠের সিন্দুক খুলে ভেতর থেকে কয়েক আরবি হরফ খচিত পুঁথি, কিছু শুকনো হরিয়াল পাতা আর একটি কালি জল মেশানো বোতল বের করলেন। ধূপ জ্বালালেন, তারপর আমার কানের পাশে ফিসফিস করে কিছু পড়তে লাগলেন। তার কণ্ঠে ছিল এক ধরনের কম্পন। আমি অনুভব করলাম আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, গায়ে কাঁটা দিয়ে উঠছে। আচমকা তিনি একটা লম্বা হাঁপ ছেড়ে বললেন, ওই এখন আমাদের আশেপাশেই ঘোরাফেরা করছে, আমি যখন ওর নাম ধইরা ডাকবো তখন কিছু একটা ঘটবে, তোমরা ভয় পাইও না। তারপর তিনি পুঁথি থেকে কিছু আরবি শব্দ উচ্চারণ করলেন। গলার স্বর ধীরে ধীরে চড়ে উঠল। হঠাৎ করে বাতাস বন্ধ হয়ে গেল ঘরের মধ্যে। ধূপের ধোঁয়া ঘনীভূত হয়ে একটা কালো চক্রের মতো আমাদের চারপাশে ঘুরতে লাগলো। ঠিক তখনই আমি একটা বিকট শব্দ শুনলাম। ঘরের জানলার কাছে খটস করে কিছু একটা লাগলো। আমি লাফ দিয়ে উঠে পড়তে যাচ্ছিলাম, ঠিক কবিরাজ হঠাৎ আমার কপালে ঠান্ডা কালি জল ছিটিয়ে বললেন, নড়বি না, ওরে তুই একবার সাহস দেখাইছিলি, এখন ও তোকে নিয়ে যেতে চায়। এরপর তিনি ছোট এক টুকরো তামার পাতায় কিছু লিখে সেটা আগুনে পুড়িয়ে ধোঁয়া আমার মুখের দিকে ছেড়ে দিলেন। গন্ধটা ছিল অদ্ভুত, কাঁচা রসুন, পুরনো বই আর ধূপের মিশ্রণে এক ধরনের তীব্র ঘ্রাণ। এক মুহূর্তে আমি দেখলাম ঘরের এক কোণে যেন কিছু একটা দাঁড়িয়ে আছে, ছায়াময়, অস্পষ্ট, কিন্তু চোখ দুটো লালচে, যেন আগুন। আমি চিৎকার করে উঠতে চাচ্ছিলাম, কিন্তু কবিরাজ বললেন, চোখ বন্ধ রাখ, মুখে বল লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তখন নিজেও পড়তে লাগলাম, কাঁপতে কাঁপতে। তারপর যেন একটা ধাক্কা লাগলো পেছন থেকে, আমি অজ্ঞান হয়ে গেলাম। পরদিন সকালে চোখ খুলে দেখি আমি কবিরাজের ঘরের বারান্দায় মাদুরে শুয়ে, মা পাশে বসে আছে, চোখের জল। কবিরাজ ধীরে ধীরে এসে বললেন, তুই বাঁচছিস, কিন্তু সাবধান, এরপর কখনো কারো অজানা ভুঁইয়ে দাঁড়িয়ে সাহসী হইস না, কারা কোথায় থাকে সেটা জানিস না। তিনি আমাকে একটা তাবিজ দিলেন আর বললেন, এইটা গলায় রাখিস, তোর উপর নজর এখনো আছে, রাতে একা বাইরে যাবি না। সেদিনের পর থেকে আমি বদলে গেছি। আগে যেখানে সাহস দেখাতাম, এখন জায়গা বুঝে নত হই। জীবন একবার যার চোখে অতল অন্ধকার পড়ে, সে আর সহজে আলো নিয়ে গর্ব করতে পারে না। আমি তখনই বুঝলাম সাহস দেখাতে গিয়ে জীবনে বড় ভুল করে ফেলেছি। সেই দিনের পর আমি আর কোনোদিন একা মাঠে গরু চড়াইতে যাইনি। সেই ধনচার ভুঁইয়ের পাশে দিয়ে গেলেও বুকটা কেঁপে ওঠে। ভয় না পাওয়া এক জিনিস, আর অকারণে সাহস দেখানো আরেক জিনিস। কারণ কেউ কেউ আছে যাদের দেখা মাত্রই মানুষ বুঝে এরা এই জগতের নয়। তারা চুপচাপ দেখছে, শুনছে, শুধু অপেক্ষায় থাকে কে তাদের ডাক দিল, কে তাদের অপমান করলো, আর তারপর ঘটে এমন কিছু যা মানুষের বুদ্ধির বাইরে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কিন্তু ভয় আমাদের মাঝে রয়ে গেছে। দেখা হবে আবার আরেকটি পর্বে, আরেকটি সত্যিকারের আতঙ্কের গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই রাতে একা বের হবেন না।